নির্বাচন অপ্রত্যাশিতভাবে খুব ভালো হয়েছে। দৃশ্যত অন্তত খুবই ভালো হয়েছে। যেটা আমি বলি যে আসলে টু গুড টু বিলিভ। অনেক সময় এত বেশি ভালো আসলে ভালো না, বা এত বেশি ভালো তখন বরঞ্চ সন্দেহ হয় যে এটা কি আসলে ন্যাচারাল নাকি এটা আসলে ম্যানুফ্যাকচার। যদি ম্যানুফ্যাকচার ভালো হয় সেটা আসলে ভালো কিনা, নাকি এটা আসলে একটা জিনিসকে আমি এখন ধামাচাপা দিয়ে রাখলাম, এটা পরে আরো বড় বিস্ফোরক হয়ে বার্স্ট করবে, তাহলে কিন্তু আরো বড় ডিজাস্টার। সো কেন বলতেছি টু গুড টু বিলিভ, সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে এই ইলেকশনে যেটা আমাদের আশঙ্কা ছিল, এবং আমার ধারণা যে আমি নট দ্য অনলি পার্সন এই আশঙ্কা করছি, আমার ধারণা যে প্রায় সবার মনের মধ্যেই আশঙ্কা ছিল যে নির্বাচনে ভয়াবহ রকমের সহিংসতা হবে। আর আমরা দেখছিলাম যে এর আগে ইউনূস সরকার আসলে সেই অর্থে ধরেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উনি পারেন নাই, ব্যর্থ হয়েছেন, সোজা বাংলা কথা। মব সন্ত্রাস আমরা দেখছি, এবং কোথাও কোথাও স্টেট অপারেটেড বা স্টেট সাপোর্টেড মব সন্ত্রাস আমরা দেখছি যে সবচেয়ে যখন নির্বাচনের তফসিল হলো তার সম্ভবত পরের দিন একটা হত্যাকাণ্ড হয়েছে, খুবই জঘন্য হত্যাকাণ্ড, হাদি হত্যাকাণ্ড। এই হাদি হত্যাকাণ্ডে সরকারের কারো কারো ইনভলভমেন্ট ছিল বলে অনেকগুলো আলাপ আসছে। এমনকি হাদির ভাইও সম্ভবত, আমার ধারণা যে, আমার যত মনে পড়ে যে এই ধরনের অভিযোগ করছিলেন যে সরকারের ইনভলভমেন্ট ছাড়া। এবং এটা কিন্তু একরকম ভাবে কিন্তু মনেও হচ্ছে যে এর পরম্পরায় যে ঘটনা ঘটলো, যে আপনার কয়েকটা পত্রিকা অফিসে আগুন দেওয়া হলো, কয়েকটা সাংস্কৃতিক অনুষ্ঠানের অফিসে প্রোগ্রাম মানে সাংস্কৃতিক সংগঠনের অফিসে যে আগুন দেওয়া হলো, এবং একরকম সেনাবাহিনী পুলিশ তাদের উপস্থিতিতে। সো এই যে ধরেন যে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের যে হতাশার জায়গাটা ছিল, সেই জায়গা থেকে আমরা আশঙ্কা করছিলাম যে এবারের ইলেকশনে আমরা আসলে, আমি কয়েকজনকে বলছি যে আমাদের আসলে দেখা যাবে যে লাশের মিছিল নিয়ে আমাদেরকে আসলে ভোট দিতে যেতে, কফিন নিয়ে নিয়ে লাশ নিয়ে নিয়ে আমি আসলে ভোট দিতে যাব, এরকম আমার ধারণা ছিল, আমার আশঙ্কা ছিল। আমি খুবই সারপ্রাইজ, প্রথমত অবশ্যই খুশি যে আমাদের ইলেকশন ডেতে ইলেকশন কেন্দ্রিক সহিংসতা একটা কোনো লাশ পড়ে না, একটা কোনো সিভিয়ার কোনো আপনার সহিংসতার ঘটনা ঘটে না, এটা অবশ্যই আমি খুশি। কিন্তু আবার এত ভালো জিনিস, হ্যাঁ এত ভালো জিনিস আসলে আমার কাছে মনে হচ্ছে যেন এটা ম্যানুফ্যাকচার, মানে আমার একটা আশঙ্কা। এবং আপনি যদি দেখেন যে এবারের ইলেকশনে যেটা হয়েছে যে বিএনপি, মানে কখনো কখনো কিন্তু ধরেন যে বিএনপির সব নেতা বা শীর্ষ নেতা বা এই সবগুলো দলেরই শীর্ষ নেতারা যে কোনো প্রশ্ন ছাড়া যে টিকে জিতে গেছে এরকম কিন্তু মনে হয়নি যখন ওদের ভোটগুলো দেখছিলাম। যেমন আমার কাছে মনে হয় যে সন্ধ্যাবেলা বিকাল পর্যন্ত বোধহয় আমি ঢাকার কিছু আসনের আপনার ধরেন যে সেন্টার ভিত্তিক ইয়ে পাচ্ছিলাম টিভিতে, এবং এরপরে দেখলাম যে বিকাল থেকে বোধহয় বা সন্ধ্যা থেকে দেখা গেছে যে হয়তো রাত 12টা পর্যন্ত বা 2টা পর্যন্ত, আর এইখানে আর কোনো আপনার নাম্বার বাড়ছে না। আবার পরে হঠাৎ করে সকালবেলায় গিয়ে দেখি যে আরে মানে এই সব নেতাই তো জিতে গেছে, তাই না? এই যে জিনিসগুলো যেভাবে হইছে, এবং ইভেন আমাদের যে ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি ধরেন যে আমি তো ঢাকা 11 আমি ভোটার, আমি এই এলাকা থেকে ইলেকশন করারও একটা প্ল্যান ছিল বা একটা আলাপ ছিল। সো এখানে তো আমার ধরেন যে একটা যে ইলেকশন কেন্দ্রিক যে মিনিমাম যে পর্যবেক্ষণ, আমার যে সেন্টারে আমি যে ভোট দিলাম, আমি আরো 2টা সেন্টার যে ঘুরলাম, আমার এই সেন্টারগুলোতে ঘুরে আমার যে অভিজ্ঞতা, সেখানটা কিন্তু মনে হয় নাই যে নাহিদ ইসলাম পাশ করবেন, কিন্তু নাহিদ ইসলাম পাশ করে গেছেন তো, তাই না? তারপরে ধরেন যে জামাতের আমির সাহেবের সেন্টার নিয়েও কিন্তু অনেক ধরনের, ইভেন তারেক রহমান সাহেবের যে ঢাকার যে আসনটা 17, তিনি তো আরেকটা আসনে জিতছেন। ঢাকার আসনে যে ওনার যে ভোটের যেভাবে আসলে বাড়তেছিল, এইটা কখনো কখনো মনে হচ্ছিল যে কি তারেক রহমান সাহেবকে ফেল করতেছেন কিনা, কিন্তু পরে দেখা গেল যে আসলে উনিই পাশ করছেন। তো দেখেন যে আপনি দেখেন যে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, আপনার ওই যে খেলাফত মজলিস বা অন্যান্য যে দলগুলো আছে যারা আসলে ইভেন মনে করেন যে জোনায়েদ সাকি মানে গণসংহতি আন্দোলন বলেন, নূরের দল বলেন, মানে কেউ ফিরে নাই খালি হাতে খাজা বাবার দরবার থেকে, এরকম একটা আলাপ, এরকম একটা মানে এরকম একটা জিনিস আর কি আমাদের সামনে। এটা আসলে এরকম আসলে ন্যাচারাল না। ন্যাচারালি জিনিসগুলো তো এইভাবে সবগুলো জিনিস খুব স্মুথলি কাজ, একমাত্র ধরেন যে রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারা শুরু থেকেই তাদের নিবন্ধন আটকে রাখা হয়েছে। কোর্টের রায় পাওয়ার পরও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধন এই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে আটকে রাখা হয়েছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন কোন দল? রাষ্ট্র সংস্কার আন্দোলন হলো যে সংবিধান সংস্কার, রাষ্ট্র সংস্কার, এই আলাপগুলো সবচেয়ে যে দলটা আসলে ধরেন যে সবচেয়ে জোরালো ভাবে বা সবচেয়ে গোছানো ভাবে এটাকে মূল পলিটিক্স করে আসলে যে দলটা আসলে কাজ করছে সবচেয়ে বেশি,
এবং সংবিধান সংস্কার পরিষদ এটা যে দলের আসলে ব্রেন চাইল্ড, যে দল আসলে এই কথাটা প্রথম ধরেন যে কমিশনে বলছে, বিভিন্ন জায়গায় বলছে। সো সেই দলকে ধরেন যে হাসিনা সরকার নিবন্ধন দেয় নাই, ইউনূস সরকার নিবন্ধন দেয় নাই, কোর্টের রায় পাওয়ার পরেও ইউনূস সরকারের সময়ে এই দলটার নিবন্ধন, এই কোর্টের রায়টা 5 মাস ধরে ইমপ্লিমেন্ট করার সুযোগ নির্বাচন কমিশন পায়। সো একমাত্র রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষেত্রে আমি দেখলাম যে জিনিসগুলোকে মানে সর্বোচ্চ রকম কঠোরতা ব্যবহার করে এবং আইন অমান্য করে কোর্টের রায়কে মানে কি বলে অবমাননা করে আপনার এই নিবন্ধনটা দেওয়া হলো না। আমাদের যে স্বতন্ত্র ইলেকশন সেখানেও আমাদেরকে ধরেন যে বেআইনি ভাবে আমাদেরকে অনেকগুলো বাধা দেওয়া হয়েছিল। এগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বারবার বলছি। কিন্তু এই ছাড়া আপনি দেখেন যে সবগুলো পলিটিক্যাল পার্টি কোনো না কোনো ভাবে কিছু না কিছু তার আসলে অর্জন হয়েছে, সে আসলে কোনো না কোনো ভাবে স্যাটিসফাইড হয়েছে। মানে সবাই উইন উইন যে সিচুয়েশন যেটাকে বলে, যে সব পক্ষ জিতছে। অ্যাকচুয়ালি সব পক্ষ যখন জিতে তখন জিনিসটা ন্যাচারাল না হওয়ার সম্ভাবনাটা বেশি। আর ইলেকশন কেন্দ্রিক এই বিষয়গুলো যদি আমাদের এই মুহূর্তে অভ্যুত্থানের পরে এগুলো যদি টেবিলে মীমাংসা হয় তাহলে এটা খুব হতাশাজনক, আশঙ্কাজনক। আশঙ্কা এই অর্থে যে এইটার এই যে সমঝোতা, যদি এটা একটা সমঝোতা হয়, এই সমঝোতা যখন আসলে কেটে যাবে তখন দেখা যাবে যে আপনার এগুলো নিয়ে তথ্য প্রমাণ সহকারে অনেকগুলো মানে মানে পক্ষ বিপক্ষ দাঁড়াবে এবং সেগুলো আসলে কোনো ভালো কোনো দেশের জন্য কোনো ভালো কোনো সুখকর কোনো পরিস্থিতি তৈরি করবে না। রেদার যদি আমরা আসলে এই ইলেকশনে ধরেন যে আমাদের সবগুলো জিনিস স্মুথ হইতো না, কোনো কোনো জায়গায় কিছু কিছু সমস্যা হইতো, সেই সমস্যাগুলোকে আমরা সমাধান করতে করতে যদি আমরা আসলে আগাইতাম, সেইটা বরং একটা ন্যাচারাল গ্রোথ। আপনি আস্তে 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 করে প্রোগ্রেস করতেছেন, আপনার আরোপিত ভালো বা আরোপিত আপনার গ্রোথ, হ্যাঁ, যেটা আপনাকে একটা ম্যানুফ্যাকচার লুকায় রাখছে, লুকায় আপনাকে একটা জিনিস দেখানো হয়েছে, এইটা দিন শেষে সিরিয়াস ব্যাকফায়ার করে। আমরা যতগুলো দেশে অভ্যুত্থান পরবর্তীতে এরকম জিনিসগুলো দেখছি, আমাদের কিন্তু অভিজ্ঞতা কিন্তু ভালো না। সো এটা বাংলাদেশের জন্য একটা বড় আশঙ্কার সূত্র এই ইলেকশনে আছে বলে আমার আসলে আশঙ্কা।